স্টুডেন্টস, আজকে আমরা এমন একটা চ্যাপ্টার করব যে চ্যাপ্টারের উপর গোটা ফিজিক্স সাবজেক্টটাই দাঁড়িয়ে আছে। মানে ফিজিক্সের যে কোনো জায়গাকে বুঝতে গেলে আমাদের এই জিনিসটা বা এই কটা কথা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে, যে নিউটনস ল অফ মোশন আজকের চ্যাপ্টারের নাম। তো অ্যাকচুয়ালি এই মোশন কথাটার সঙ্গে কিন্তু আমরা আগেই পরিচিত, যে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের স্থান পরিবর্তন করে তখন আমরা বলি যে বস্তুটা মোশনে আছে। আর কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে নিজের স্থান পরিবর্তন না করে, যেরকম আগের দিন বলেছিলাম যে বাইরে যদি কোনো একটা গাছ থাকে তাহলে গাছটা কিন্তু বাইরেই থাকবে, সেটা সকালে হোক বা বিকালে হোক, সময় পরিবর্তনের সাথে সাথে কিন্তু গাছটা তার জায়গা পরিবর্তন করবে না, ঠিক আছে? তখন সেটা হয়ে যায় স্থির বস্তু, যেটা সময়ের সাপেক্ষে তার জায়গা পরিবর্তন বা স্থান পরিবর্তন করছে না। তো এই যে মোশন সম্পর্কিত আমরা কিছু জিনিস, যেরকম ত্বরণ বা অ্যাক্সিলারেশন, প্রাথমিক গতি, গতিবেগ, দূরত্ব, সরণ, গতি, ডিস্ট্যান্স ভার্সেস ভেলোসিটি, এদের মধ্যে কি সম্পর্ক, ইকুয়েশন অফ মোশন, এই জিনিসগুলো পড়েছিলাম। কিন্তু এই জিনিসগুলো শুধু জানলে হবে না, মোশনকে বোঝার জন্য আমাদের কিন্তু আরো কিছু জানতে হবে। তো বিজ্ঞানী আইজ্যাক নিউটন সতেরো শতাব্দীতে কিন্তু কিছু ল দিয়েছিল, যে লগুলো আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স এটাকে অনেকটাই পাল্টে দিয়েছিল। লগুলো কি কি সেগুলোই আমরা আজকে জানবো, আর এর গুরুত্বটা কোথায় সেগুলো জানবো আমরা। প্রথমে আমরা খুব বেসিক জায়গা থেকে শুরু করছি, ঠিক আছে? তো প্রথমত আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে ভর বা মাস। মাস কি বলেছিলাম? মাস জিনিসটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মানে একটা মৌলিক রাশি বলা যেতে পারে। তো এই মাসটা মৌলিক রাশি হয়েও কিভাবে কোনো বস্তুর মোশনকে প্রভাবিত করতে পারে, মানে কোনো ভারী বস্তুর মোশন আর কোনো হালকা বস্তুর মোশন কিভাবে আলাদা আলাদা হয়, সেই সবই জানবো আমরা এই নিউটনস ল অফ মোশন চ্যাপ্টারে। তো নিউটনস ল অফ মোশনে কিন্তু তিনটে ল, এই মোশন সম্পর্কিত তিনটে ল দেওয়া হয়েছিল। সেই তিনটে ল আমরা একে একে পড়বো আর বুঝবো যে এই লগুলোর প্রয়োজনীয়তাটা কোথায়, গুরুত্বটা কোথায়। তাহলে প্রথম ল, ফার্স্ট ল। আমরা জানি ফার্স্ট লটা আগে কি, এটা আগে বোঝার চেষ্টা করি। যে ধরো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? কোনো একটা বস্তু, ওর ভর বা মাস মানে কোনো বস্তু কত পরিমাণ জড় পদার্থ নিয়ে তৈরি সেটাকে বস্তুর ভর বলা হয়, মাস একটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। তো কোনো একটা বস্তু আছে যার ভর হচ্ছে m, তো এ কোথাও একটা রাখা আছে। তো এই বস্তুটাকে যদি বাইরে থেকে, এটা জড় বস্তু, ঠিক আছে, এ নিজে হাঁটাচলা করতে পারে না, এই m ভরের বস্তুটা হচ্ছে একটা জড় বস্তু বা নন লিভিং অবজেক্ট। তো বাইরে থেকে কোনো কিছু না দিলে বা ওকে কোনোভাবে ডিস্টার্ব যদি না করি, তাহলে নিউটনস ফার্স্ট ল অফ মোশন বলছে, নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে এই বস্তুটা কিন্তু এইখানেই থেকে যাবে সব সময়ের জন্য, এই নিজের জায়গা পরিবর্তন করবে না। মানে স্থির বস্তু সবসময় চিরকালই স্থির অবস্থায় থাকে যদি না বাইরে থেকে কোনো কিছু ওকে দেওয়া হয়। এক্সটার্নালি কোনো কিছু যদি ওকে দেওয়া না হয়, এ সবসময় এখানেই থাকবে, মানে ওর সময়ের সাপেক্ষে ওর অবস্থান পরিবর্তন হবে না। এবার এটা একটা কেস গেল। সেকেন্ড কেস কি, যে যদি আরেকটা বস্তু ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ভি ভেলোসিটি নিয়ে মুভ করার মানে কি, ভেলোসিটি মানে কিন্তু সরণ বরাবর হয় ভেলোসিটি। আমরা আগের দিনই পড়েছিলাম যে গতিবেগ সবসময় সরণের পরিবর্তনের হার, মানে সরণ যদি সরল রেখা বরাবর থাকে তাহলে যে ভি ভেলোসিটি নিয়ে যদি কেউ মুভ করে সে একদম সরল রেখা বরাবরই মুভ করবে, মানে স্ট্রেট লাইন বরাবর।
তো কোনো বস্তু ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, এবার ওকে যদি আটকানোর কেউ না থাকে, কেউ না মানে কেউ না, ওকে যদি আটকানোর কেউ না থাকে, তাহলে কিন্তু এই বস্তুটা সবসময় ভি ভেলোসিটি নিয়ে সরলরেখা বরাবরই গতিশীল হবে। ঠিক আছে, মানে এই দুটোর মানে কি হলো, যে স্থির বস্তু সবসময় স্থির থাকে, আর ভি বেগে গতিশীল বস্তু কিন্তু সবসময় গতিশীল থাকে, যদি না বাইরে থেকে কেউ চায় বা কেউ ওকে আটকাতে চায় বা কেউ ওর স্থান পরিবর্তন করতে চায়। তাহলে তোমাদের মনে কোয়েশ্চেন জাগতেই পারে যে কোনো বস্তু যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, ওকে যদি আমরা এমনি ফেলে দিই, কোথাও ছুড়ে দিই, একটা ভেলোসিটি নিয়ে ছুড়ে দিই, সে কিন্তু সোজাসুজি মুভ করবে না। একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যদি আমি এই বস্তুটাকে ছেড়ে দিই বা ছুঁড়ে দিই কোথাও, ঠিক আছে, এ কিন্তু সোজাসুজি মুভ করবে না। যদি আমি ওপরের দিকে ছুঁড়ি, আমরা প্রজেক্টাইল মোশনে দেখেছিলাম ও নিচের দিকে চলে আসবে, মানে কি ও সরল রেখা বরাবর যাবে না। বা কোথাও যদি আমি হরিজন্টালিও ছুড়ে দিই, একটা সময় গিয়ে ও স্থির হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু এই যে নিয়মটা, কোনো বস্তু সবসময় সরলরেখা বরাবর যে চলার প্রবণতাটা, এটা ব্রেক হচ্ছে। এটা কি হচ্ছে আদৌ? অ্যাকচুয়ালি হচ্ছে না। কারণ আমি কোন শর্তে বলেছিলাম যে একটা গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে? সেই শর্তেই যখন ওকে বাধা দেওয়ার কেউ না থাকে। কেউ না মানে কেউ না। তাহলে যদি আমি কোনো একটা বস্তুকে ওপরের দিকে ছুড়ে দিই, ওকে বাধা দেওয়ার কিন্তু অনেকে আছে। প্রথমত বাধা দেওয়ার জন্য এইখানে আছে, আমি তো এমনি এমনি ছুড়বো না, আমি নিশ্চয়ই মাটিতে দাঁড়িয়ে ছুড়বো কোথাও, আর মাটির চারিদিকে আছে বা মাটির ওপরে আছে বায়ুমণ্ডল বা বাতাসের অসংখ্য অণু। বায়ুমণ্ডল বা বাতাস কিন্তু এই যে বস্তুর গতিবেগকে প্রথমত প্রভাবিত করে বা বস্তুর গতিবেগকে, গতিপথকে আটকাতে চায়। আবার আরেকটা জিনিস আছে যে বস্তু ওপরে গিয়ে নিচে চলে আসে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। বা পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে যে নিজের দিকে টানার প্রবণতা, এই জিনিসটাও কিন্তু এই যে বস্তুর গতিপথকে প্রভাবিত করছে। আবার আমি যদি হরিজেন্টালি কোথাও কোনো জিনিস ছুঁড়ে দিই, ফর এক্সাম্পল আমরা যে ক্যারাম খেলি, ক্যারাম খেলার সময় কি হয়, ক্যারাম খেলার সময় গুটিটাকে থ্রো করি, হ্যাঁ, টোকা মেরে। তো ওই সময় কি হয়, গুটিটা কিন্তু সব সময়, মানে ক্যারামের বোর্ডটা যদি খুব স্মুথ না থাকে, গুটিটা কিন্তু একটা সময় গিয়ে থেমে যাবে। তখন কি হয় অ্যাকচুয়ালি, যে যদি আমরা মাটির ওপর বা কোনো একটা তলের ওপর কোনো জিনিসকে থ্রো করি, সেই তলটা কিন্তু ওই বস্তুর গতিপথকে বাধা দেবে বা ওর গতিবেগকে বাধা দেবে। অর্থাৎ কোনো কিছু আছে, দেয়ার ইজ সামথিং যেটা এই বস্তুগুলোর গতিপথকে বাধা দিচ্ছে। ওই জন্য এই যে নিয়মটা, কোনো বস্তুর সবসময় সরলরেখা বরাবর চলার যে প্রবণতা কখন যখন কেউ না থাকে, এই নিয়মটা কিন্তু এইখানে এই দুটো কেসে কিন্তু হচ্ছে না, খাটছে না। কেন? কারণ এখানে অনেক জিনিস আছে, অনেক ফ্যাক্টর আছে যারা বস্তুর গতিপথকে বাধা দিচ্ছে। তাহলে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস জানলাম, যে কোনো বস্তু স্থির থাকলে সবসময় স্থির থাকে, আর গতিশীল থাকলে সেটা সবসময় সরল রেখা বরাবর, সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকে, ওর কিন্তু দিক পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে নিউটনের প্রথম ল, যে স্থির বস্তু সবসময় স্থির, স্থির বস্তু সবসময় স্থির, আর গতিশীল বস্তু সবসময় সরল রেখা বরাবর গতিশীল। এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল এর সামারি। একে বলে কিন্তু অ্যাকচুয়ালি ল অফ ইনার্শিয়া। নিউটনের প্রথম গতিসূত্র যেটা ফার্স্ট ল, এটাকে বলে ল অফ ইনার্শিয়া। ইনার্শিয়া মানে কি? ইনার্শিয়া কথাটার মানে কি, যে যে কোনো বস্তু যার ভর আছে, মানে যে কিছু পরিমাণ পদার্থ নিয়ে তৈরি, সেই বস্তুর একটা প্রবণতা থাকে যে আমি
যেটা করছি বা যে অবস্থায় আছি, স্টেবল আছি, সেই অবস্থা থেকে আমি নড়বো না। ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি ধরো কোনো ডিসিশন নিয়েছো, ঠিক আছে, কোনো একটা বড় ডিসিশন নিয়েছো, একদম মানে অনেক ভেবে চিন্তে নিয়েছো যে হ্যাঁ আমি এই জিনিসটা করবোই, ঠিক আছে, বা আমি এই জিনিসটা করছি, অনেক ভেবে চিন্তে নিয়েছো। এবার হঠাৎ করে কেউ যদি এসে বলে যে তোর এই ডিসিশনটা ভুল বা এটা তুই করিস না, তুমি কিন্তু তোমার বেসিক হিউম্যান নেচার কিন্তু সহজে তোমার ওই ডিসিশনটা পাল্টাতে দেবে না। মানে তুমি যে জিনিসটা ভেবে রেখেছো আগে থেকে এত কিছু চারিদিকে চিন্তা ভাবনা করে, সেই জিনিসটা থেকে কিন্তু তুমি সহজে নড়তে চাইবে না। এটা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রেও একইভাবে অ্যাপ্লিকেবল, যে বস্তু যে অবস্থায় আছে, ঠিক আছে, ওই অবস্থা থেকে কিন্তু ওকে ওর প্রবণতা থাকে যে ওই অবস্থা থেকে ও নড়বে না, বা যেইভাবে আছে যেইভাবে চলছে ওই চলার রাস্তাটা কেউ পরিবর্তন সহজে করতে পারবে না। মানে নিজে থেকে পরিবর্তন হবে না, পরিবর্তন করতে পারবে কিন্তু নিজে থেকে তার পরিবর্তন হবে না। তুমি যদি কোনো ভুল কাজ করো বা যদি কোনো কাজ করো, এবার তুমি যদি বাইরে থেকে জানতে না পারো, কেউ যদি না বোঝায়, তোমার যদি রিয়েলাইজেশন না হয় যে কাজটা ভুল, তাহলে কিন্তু তুমি ওই কাজটাই করতে থাকো যেই কাজটা তুমি স্যাটিসফাইড। তো এইখানেও একই, যে বস্তুটা কোনো একটা অবস্থায় আছে বা চলছে, বাইরে থেকে যদি কোনো প্রভাব না খাটায় কেউ, ও কিন্তু ওইভাবেই চলতে থাকবে। এটাই নিয়ম। তো এইটাই হচ্ছে ইনার্শিয়া, যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাটা, সেখান থেকে চেঞ্জ হতে, নিজে নিজে চেঞ্জ হতে না পারার প্রবণতাটা, এটাই হচ্ছে ইনার্শিয়া। তো এই নিউটনস ল থেকে আমরা বেশ কিছু রকমের ইনার্শিয়া পাই। প্রথমত কি কি ইনার্শিয়া পাই? আমরা এখনো কিন্তু ফার্স্ট লতেই আছি, এগুলো ফার্স্ট ল এর আলোচনার মধ্যেই পড়ে। এই ইনার্শিয়া কি বললাম, যে কোনো বস্তু যে অবস্থায় চলছে সেই অবস্থা থেকে নিজে থেকে পরিবর্তন না হওয়ার প্রবণতা। এই ইনার্শিয়া তিন রকমের হয়। এক নম্বর হচ্ছে অফ রেস্ট, দুই নম্বর হচ্ছে অফ মোশন, আর তিন নম্বর হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন। এই তিনটা কি জিনিস? আমরা একটু আগেই দেখলাম যে কোনো বস্তুর, স্থির বস্তুর সবসময় স্থির থাকার প্রবণতা, ওটাকে বলবো ইনার্শিয়া অফ রেস্ট। মানে স্থির বস্তুর সর্বদা স্থির থাকার প্রবণতা। ইনার্শিয়া অফ মোশন, যে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট গতিবেগে, ঠিক আছে, একটা নির্দিষ্ট গতিবেগে মুভ করছে, ঠিক আছে, তো ওই গতিবেগটা সমান রাখার প্রবণতা। মানে কোনো বস্তু যদি 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে মুভ করে, সেটা তাকে যদি কেউ বাধা না দেয়, তাহলে সে 5 কিলোমিটার/আওয়ার গতিবেগেই মুভ করবে। মানে বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতা। আর ইনার্শিয়া অফ ডিরেকশন কি? যে বস্তু যেই দিকে যাচ্ছে সেই দিকেই যাওয়ার প্রবণতা। ওকে যদি বাধা কেউ না দেয় বা বাইরে থেকে কেউ না চায় যে ওর দিকটা পরিবর্তন হোক, ও কিন্তু নিজের দিকটা পরিবর্তন করতে চাইবে না। মানে বস্তুর একই দিকে গতিশীল থাকার প্রবণতা। এই কটা জিনিস কিন্তু আমরা নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে পাই। আরেকটা জিনিস পাই। আরেকটা জিনিস কি পাই?
এবার আরেকটু ডিপে ভাবতে হবে, আমাদের আরেকটু ভালো করে ভাবতে হবে যে বস্তুর এইটা হলো তো ইনার্শিয়া, মানে কোনো বস্তুর, স্থির বস্তুর সবসময় স্থির থাকার প্রবণতা অথবা গতিশীল বস্তুর সবসময় গতিশীল থাকার প্রবণতা, এটা কিন্তু ইনার্শিয়া। এবার ব্যাপার হলো যে বস্তুর এই ইনার্শিয়াটাকে ডিস্টার্ব করে কে, বাইরে থেকে ঠিক কোন জিনিস দিলে এই বস্তুর ইনার্শিয়াটা বিঘ্নিত হয়। মানে কোনো বস্তু যদি রেস্টে থাকে, বাইরে থেকে কি দিলে বস্তুটা রেস্টে থাকবে না, বস্তুটা মুভ করবে, বা কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে, বাইরে থেকে কোন জিনিসটা দিলে বস্তুর গতি বেগটা, তার সংখ্যামানটা পরিবর্তন হবে, বা আহ, বস্তু যদি ইস্টের দিকে যায়, তো বাইরে থেকে কোন জিনিসটা দিলে এই বস্তুটা ইস্টের দিকে না গিয়ে নর্থ ইস্টের দিকে যাবে। মানে ও এদিকে যাচ্ছিল, বাইরে থেকে কোন জিনিসটা দিলে ও এদিকে যাবে। তো এইখানে কিন্তু একটা কোশ্চেন আছে যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, যেটা বাইরে থেকে দিতে হয়। তো নিউটনস ফার্স্ট ল অফ মোশন এইখানে ইন্ট্রোডিউস করে একটা নতুন কোয়ান্টিটিকে, নতুন রাশিকে, বা নতুন কনসেপ্টকে। সেই কনসেপ্টটা হলো ফোর্স। সেই কনসেপ্টটা হলো ফোর্স, বা যেটাকে বাংলায় আমরা বলি বল। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে নিউটনসের এই যে বলের কনসেপ্টটা বা ফোর্সের কনসেপ্টটা নিউটনের কোন ল থেকে এসেছে, তখন বলবে কিন্তু ফার্স্ট ল অফ নিউটন। এখান থেকে আসে কনসেপ্ট অফ ফোর্স। বলের ধারণাটা কিন্তু আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকেই পাই। ঠিক আছে, এইবার আপাতত আমাদের এই নিউটনের ল অফ মোশনের ফার্স্ট ল অফ মোশনটা একটু স্কিপ করে আমরা সেকেন্ড ল অফ মোশনে যাই। তো নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কি কি পাই সামারিতে, যে নিউটনের ফার্স্ট ল অফ মোশন বলছে যে কোনো জড় বস্তু স্থির থাকলে সে সবসময় স্থির থাকবে, আর গতিশীল থাকলে সে সবসময় সরল রেখা বরাবর একই দিকে সমান বেগে গতিশীল থাকবে, যদি না বাইরে থেকে কোনো এক্সটার্নাল কিছু প্রযুক্ত না হয়। বস্তুর স্থির থাকার প্রবণতা বা গতিশীল থাকার প্রবণতা বা একই দিকে চলার প্রবণতা, এগুলোকে কিন্তু একসাথে ইনার্শিয়া বলে। আর ইনার্শিয়া অফ রেস্ট কি, স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা। ইনার্শিয়া অফ মোশন হচ্ছে বস্তুর সমবেগে গতিশীল থাকার প্রবণতা। আর ইনার্শিয়া অফ ডিরেকশন হচ্ছে বস্তুর একই দিকে গতিশীল থাকার প্রবণতা। এই কটা কিন্তু হলো ইনার্শিয়া। আর এইখান থেকে আমরা আরেকটা জিনিস জানতে পারি, যে সেটা হচ্ছে বল। যে বাইরে থেকে এক্সাক্ট এমন একটা কোয়ান্টিটি যেটা দিলে জড় বস্তুর ইনার্শিয়াটা ডিস্টার্ব হয়, বস্তু তাহলে তখন রেস্টে থাকতে পারে না, রেস্ট থাকলে সে রেস্টে থাকতে পারে না, বা মোশনে থাকলে তার গতিবেগ পরিবর্তিত হয়, বা মোশনে থাকলে সে রেস্টে চলে আসে, বা তার ডিরেকশন বা তার অভিমুখ পাল্টে যেতে পারে। বাইরে থেকে এমন একটা জিনিস দিলে সেটাকে নাম দিলাম আমরা ফোর্স বা বল। এবার এই বলটা অ্যাকচুয়ালি কি জিনিস, গাণিতিকভাবে একে কিভাবে মাপবো, তার জন্য আমাদের আরেকটা কোয়ান্টিটি জানতে হবে। এই কোয়ান্টিটিটা জানার জন্য বা বোঝার জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। এইটা হলো একটা ট্রাক, আর এইটা হলো একটা ক্রিকেট বল। দুজনের সামনে একটা দেওয়াল আছে, ইটের দেওয়াল, শক্ত একদম, আম্বুজা সিমেন্ট। এবার এই বলটাকে থ্রো করা হলো 40 কিলোমিটার/আওয়ার বেগে, আর এই ট্রাকটাও একইভাবে 40 কিলোমিটার/আওয়ার বেগে কিন্তু গতিশীল। তাহলে আমাদের বেসিক সেন্স কি বলে যে এই দেওয়ালটাকে কে ভাঙতে পারবে, ট্রাকটা না এই বলটা? অবভিয়াসলি এই ট্রাকটা ভাঙতে পারবে, এই বলটা কিন্তু ভাঙতে পারবে না, দেওয়ালে ধাক্কা খেয়ে চলে আসবে। কিন্তু কেন? কারণ দুজনেরই গতিবেগই তো সমান, তাহলে এ ভাঙতে পারছে দেওয়ালটা, এই বলটা কেন ভাঙতে পারবে না? এইখান থেকে কিন্তু আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে যে এই ট্রাকটার গতিবেগ তো সমান, ট্রাকটা আর এই ক্রিকেট বলটার গতিবেগ তো সমান, কিন্তু এই ট্রাকটার ভর বেশি, মাস অনেক বেশি।
এই বলটার মাস কিন্তু কম, অনেকটা কম, এর মাস অনেকটা বেশি। তার মানে কি, যে দুজনের গতিবেগ সমান হলেও এই যে মাসটা বেশি থাকার জন্য এর এফেক্টটা দেওয়ালের উপর বেশি হচ্ছে, আর এর মাসটা কম থাকার জন্য এর এফেক্টটা দেওয়ালে কম হচ্ছে। তো এইখান থেকে আরেকটা জিনিসের, আরেকটা কনসেপ্ট আমাদের জানতে হয়, আরেকটা ভৌত রাশিকে আমাদের জানতে হয়, সেটা হচ্ছে ভরবেগ। এই ভরবেগ কি, যে কোনো বস্তুর মাস বা ভর, ভরবেগ কথাটাতেই আছে ভর আর বেগ, ঠিক আছে, ভর আর বেগ, ভর গুণ বেগ, অ্যাকচুয়ালি গতিবেগ, মাস ইন্টু ভেলোসিটি, এটা গতিবেগ। তাহলে মাস আর ভেলোসিটি বা এম ভি, এটাকে অ্যাকচুয়ালি একসাথে বলা হয় ভরবেগ বা মোমেন্টাম। তো আমরা একটু আগে দেখলাম যে এই ট্রাকটার ভর ধরে নিচ্ছি 1000 কেজি, আর এই বলটার ভর ধরে নিচ্ছি 500 গ্রাম। তাহলে ভরবেগ কার বেশি? 1000 কেজি ইন্টু 40 কিলোমিটার পার আওয়ার, 1000 কেজি ইন্টু 40 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কেজি, কেজি আর কিলোমিটার পার আওয়ার এই ইউনিটটা সেম রাখি, 40 আওয়ার, তাহলে কিন্তু 40, 1, 2, 3 কেজি কিলোমিটার পার আওয়ার। এই বলের যদি আমরা ভরবেগকে মাপি, বলের ভর হচ্ছে 500 গ্রাম, মানে হাফ কেজি, আর এর ভেলোসিটি হচ্ছে 40 কিলোমিটার পার। তাহলে 5 কেজিকে 40 দিয়ে গুণ করলে 5 × 4 = 20, 20 কেজি কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে পার্থক্যটা 40,000 আর 20, এদের পার্থক্যটা অনেকটা বেশি। তাহলে অবভিয়াসলি ট্রাকটা অনেকটা বেশি ইম্প্যাক্ট নিয়ে এই দেওয়ালে হিট করবে বলে দেওয়ালটা, সে তুলনায় এই বলের ইম্প্যাক্টটা মাত্র 20 কেজি কিলোমিটার পার আওয়ার, খুবই কম, ওই জন্য ও দেওয়ালটা কিছু করতে পারবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভরবেগের কনসেপ্ট বা মোমেন্টামের কনসেপ্ট। তো এই মোমেন্টামের সম্পর্কে যদি আমরা আরেকটু জানি, প্রথমত মোমেন্টাম বা ভরবেগ, মোমেন্টামকে পি লিখছি, পি সমান সমান এমভি। তো এইখানে ভিটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর এমটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ভর সবসময় স্কেলার হয়। তো ভেক্টর কোয়ান্টিটির সাথে স্কেলার কোয়ান্টিটি যদি মাল্টিপ্লিকেশন হয়, তো সেটা সবসময় কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি হয়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে, কোনো ভেক্টর কোয়ান্টিটির সাথে, ভেক্টরের সাথে স্কেলার গুণ করে যে রাশিটা, যে আরেকটা রাশি আসে, ডিরাইভড কোয়ান্টিটি আসে, সেটা কিন্তু ভেক্টর হয়। স্কেলারের সাথে স্কেলার গুণ করলে এই ব্যাপারে একটু জানিয়ে দিই, স্কেলারের সাথে সবসময় সেটা স্কেলার হয়, আর ভেক্টর ইন্টু ভেক্টর, সেটা ভেক্টর কোয়ান্টিটিও হতে পারে আর স্কেলার কোয়ান্টিটিও হতে পারে, আর স্কেলার
এটিও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কার সাথে কার মাল্টিপ্লিকেশন হবে, কিভাবে হবে। তো যাই হোক, আমাদের এটা অতটাও আলোচনার বিষয় নয়, জাস্ট এটা মনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো স্কেলার কোয়ান্টিটির সাথে মাস হলো একটা স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটি হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। এই স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি গুণ করে কিন্তু যে মোমেন্টামটা পাওয়া যায় সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কোনো বস্তুর যখন, সরি, কোনো রাশির যখন মান আর অভিমুখ দুই থাকে। তো এই যে ভেক্টর কোয়ান্টিটিটা পেলাম, এই যে মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, এর অভিমুখ কোন দিকে হবে? এর অভিমুখ সেদিকেই হবে, পি এর অভিমুখ সেদিকেই হবে যেদিকে ভি এর অভিমুখ আছে, বা ভেলোসিটিটা যেদিকে ক্রিয়া করছে তার ভরবেগও কিন্তু ওই দিকেই ক্রিয়া করবে। অভিমুখ, ডিরেকশন অফ momentum is equal to direction of velocity of that object, momentum of that object, velocity of that object। কারণ দুটোই আমরা একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে আলোচনা করছি। তো এই মোমেন্টাম, তাহলে আমরা জানলাম যে কোনো বস্তুর ভরের সাথে তার গতিবেগকে গুণ করলে মোমেন্টাম পাওয়া যায়, আর মোমেন্টাম সেদিকেই ক্রিয়া করে যেদিকে ওই বস্তুর গতিবেগ ক্রিয়া করে। এটা কেন করছি একটু পরে জানবো আমরা। এই মোমেন্টামের সিম্পলি, এই মোমেন্টামের কি কি জানতে হবে আমাদের? টামের ইউনিট জানতে হবে, আর একটা ডিমেনশন জানতে হবে, ডাইমেনশন। ইউনিট কি? যে মোমেন্টাম আমরা দেখলাম, মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। আমরা যদি এসআই করি ইন্টারন্যাশনাল সিস্টেমে, তো মাসের ইউনিট কি হবে? কেজি। ভেলোসিটির ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড ইন্টু মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ কেজি মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ মোমেন্টামের ইউনিট অফ মোমেন্টাম। কেজি মিটার পার সেকেন্ড, এটা কিন্তু ভরবেগের ইউনিট, একক। আবার এর ডাইমেনশনটা কি হবে? ডাইমেনশনটা আমরা এখান থেকে দেখতে পাবো, এম। ডাইমেনশন মানে কি? প্রথমত মোমেন্টামের ডাইমেনশন হবে মাসের ডাইমেনশন, দ্যাট ইজ এম। আর ভি বা ভেলোসিটির ডাইমেনশন কি হবে? এল পি ইনভার্স, অ্যাজ এটা হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। এদেরকে কম্বাইন করলে, এদেরকে গুণ করলে, দ্যাট ইজ এম এল টি ইনভার্স। এটা কিন্তু মোমেন্টামের ডাইমেনশন। এইবার আসি নিউটনস সেকেন্ড ল অফ মোশন। এই যে আমরা একটা কনসেপ্ট করলাম, ফোর্স, এই ফোর্সটা কি বললাম যে ইনার্শিয়াকে ডিস্টার্ব করছে, কোনো বস্তুর যে নিজের জায়গায় স্থির থাকার প্রবণতা বা সমবেগে চলার প্রবণতা, এটাকে ডিস্টার্ব করছে। কে? একটা জিনিস, একটা কোনো একটা কোয়ান্টিটি, যেটাকে আমরা ফোর্স বললাম। তো নিউটনের সেকেন্ড ল এই ফোর্সটাকে আরেকটু ডিটেলে ডিসক্রাইব করেছে। কি ডিসক্রাইব করেছে? যে আমরা এই ফোর্সটাকে মেজার করব কি করে, মাপবো কি করে, আর এই ফোর্সটা অ্যাকচুয়ালি কোন দিকে ক্রিয়া করে, মানে এর আদৌ দিক আছে কি নেই, বা যদিও থাকে তাহলে সেটার দিক কোনটা হবে, কোন দিকে হবে। তো নিউটনের সেকেন্ড ল বলছে যে সময়ের সাপেক্ষে, এবার আছে সেকেন্ড ল অফ মোশন। সময়ের সাপেক্ষে কোনো বস্তুর, একটু আগে জানলাম ভরবেগ, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সাপেক্ষে কোনো
বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতি হয়। আর বস্তুর আচ্ছা এটাই আপাতত এটাই বুঝি। কোনো একটা বস্তু আছে, ধরে নিচ্ছি এটা কোনো একটা গাড়ি, ঠিক আছে, এটা কোনো একটা গাড়ি এ, এটা হচ্ছে, ধরো সময় হচ্ছে বিকাল 4:30, এর গতিবেগ ধরো 50 কিলোমিটার/আওয়ার। 50 না, আমি মিটার পার সেকেন্ডে করছি তাহলে বুঝতে সুবিধা হবে। এর গতিবেগ 72 মিটার পার সেকেন্ড। এ চলছে, গাড়িটা চলছে, সরলরেখা বরাবরই চলছে। কিছুক্ষণ চলার পর ওই সেম গাড়ির গতিবেগ হয়ে গেল 90 72 মিটার পার সেকেন্ড, আছে কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ার। তাহলে আরো ধরছি যে এই যে গাড়িটা এম, মানে এই গাড়িটার ভর হচ্ছে এম, এই ভরটা পরিবর্তন হচ্ছে না, গাড়ির মধ্যে যারা ছিল তারাই আছে, আলটিমেটলি ভরটা পরিবর্তন হচ্ছে না। এটা ধরো হয়ে গেল তোমার 4টা, মানে এই যে 72 কিলোমিটার/আওয়ার থেকে 90 কিলোমিটার/আওয়ার ওর গতিবেগ হলো, বেড়ে হলো, এই বাড়তে ওর সময় লাগলো 2 মিনিট। তাহলে এই যে ভরবেগ, গাড়িটার ভরবেগ পরিবর্তন কতটা হলো? প্রথমে ভর ছিল এম, গতিবেগ 72, এম ইন্টু 72, এম ইন্টু 72। এখান থেকে বেড়ে ওর ভরবেগ কত হলো? এম ইন্টু 90। মোমেন্টাম বা ভরবেগ এটা পরিবর্তন হচ্ছে কতক্ষণে হলো? হলো 2 মিনিটে। তো নিউটনের সেকেন্ড ল এর অনুসারে ওই ভরবেগটা সময়ের সাপেক্ষে কতটা পরিবর্তন হলো, মানে ফাইনালি বস্তুটার ভরবেগ 90 m ইনিশিয়ালি মাইনাস 72 m কতক্ষণে হলো? হলো হচ্ছে 2 মিনিটে। আচ্ছা আচ্ছা, 72, এটা কিলোমিটার/আওয়ার আছে তো, 72 কিলোমিটার/আওয়ারকে যদি আমি 5-এর 18 দিয়ে গুণ করি তাহলে এটা 20 হয়ে যাবে, 20 মিটার/সেকেন্ড হয়ে যাবে। একে যদি আমি 5-এর 18 দিয়ে গুণ করি, সরি, তাহলে এটা 5-18 25, 25 মিটার/সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই ভরবেগটা মাপবো আমি মিটার/সেকেন্ডে মাপবো, কারণ আমরা ফিজিক্সের বেশিরভাগ অঙ্ক এসআই ইউনিটে করবো, আর মিটার/সেকেন্ড এগুলো কিন্তু এসআই ইউনিট, ওই জন্য আমরা এসআই ইউনিটে মাপবো। 72 কিলোমিটার/আওয়ার ছিল, এটাকে আমি একইভাবে লিখতে পারি 20 মিটার/সেকেন্ড, এটা 25 মিটার/সেকেন্ড। 2 মিনিটে, 2 মিনিট মানে 2 মিনিট মানে 2 × 60,
120 সেকেন্ড, মানে 25m মাইনাস 20m বাই 120। ভরবেগ পরিবর্তনের হার, এই এম গুলো হচ্ছে ভর, এই বস্তুটার ভর যেটা চেঞ্জ হচ্ছে না, বাসের ভর বা এই গাড়ি যারই ভর হোক, ভরটা কিন্তু ফিক্স। তাহলে দ্যাট ইজ 5m বাই 120। এইটা কিন্তু বস্তুর মোমেন্টাম, সরি এইটা হলো তোমার ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, এটাকে বলবো আমরা ফোর্স বা বল। তাহলে বল হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। যেরকম আমরা কিছুদিন আগে দেখলাম যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে গতিবেগ পরিবর্তনের হার, এটাকে আমরা বলেছিলাম অ্যাক্সিলারেশন বা ত্বরণ, বা গতিবেগ যদি কমে যেত সেটাকে রিটার্ডেশন বা মন্দন বলতাম। একইভাবে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর ভরবেগ p1 t সময় পর কোনো বস্তুর ভরবেগ p2 হয়ে যায়। p1 p2 হচ্ছে বস্তুর ভরবেগ, এটা চেঞ্জ হচ্ছে। তাহলে ফোর্স হবে p1 মাইনাস p2 বাই, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আরো লেখা যায় যে p1 p2 কে লেখা যায় ডেল পি, ডেল্টা পি। ডেল্টা রিপ্রেজেন্ট করে এই যে পিটা, পি এর ভ্যালুটা কতটা পার্থক্য, কতটা চেঞ্জ হয়েছে, আর বাই সময়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফোর্স। এইখান থেকে আরেকটু সহজভাবে করা যায় জিনিসটাকে। কিরকম সহজভাবে? সমানুপাতি না, সমান হয় কথা। যে কোনো একটা বস্তু ধরো ইউ বেগে গতিশীল ছিল, ঠিক আছে, কোনো একটা বস্তু ইউ বেগে গতিশীল ছিল, টি সময় পর তার গতিবেগ হয়ে গেল ভি, ইউ থেকে বেড়ে ভি হয়ে গেল। টি সময় পর কোনো একটা বস্তু, এটা হচ্ছে কোনো একটা বস্তু, এটার ক্ষেত্রে, আর বস্তুটার অবভিয়াসলি একটা ভর থাকবে, দ্যাট ইজ এম, যার ভর এম। তাহলে আমরা একটু আগে দেখলাম যে ফোর্স বা বল বা এফ ইজিক্যাল টু বস্তুর ভরবেগের পরিবর্তন, কতটা পরিবর্তন হয়েছে, মানে ভরবেগ। দেখো ভর তো চেঞ্জ হয় না, বস্তুটা বস্তুই থাকে, চেঞ্জ হচ্ছে তার গতিবেগ বা ভেলোসিটি, ইউ থেকে ভি হচ্ছে। তাহলে ভরবেগ কোনো বস্তুর যদি ভরবেগ কতটা পরিবর্তন হয়েছে এটা মাপতে চাই, তাহলে অন্তিম ভরবেগ, অন্তিম ভরবেগ মানে অন্তিম বেগ ইন্টু ভর, দ্যাট ইজ এমভি। এটা হচ্ছে অন্তিম ভরবেগ এমভি। তার থেকে আমরা বিয়োগ করব প্রাথমিক ভরবেগ, দ্যাট ইজ এমই। আর এই ভরবেগ পরিবর্তন হতে কতটা সময় নিয়েছে, বা ইউ থেকে ভি গতিশীল গতিবেগ অর্জন করতে কতটা সময় নিচ্ছে, সে সময় দিয়ে আমরা ভাগ করব। এটাই কিন্তু নিউটনের সেকেন্ড ল, যে ফোর্সকে আমরা এইভাবে মাপবো। এখান থেকে দেখো যদি আমি এম কমন নিই, তাহলে ভি মাইনাস কিউ বাই টি আসবে। এবার কিছু একটা জিনিস চেনা দেখতে পাচ্ছ, যে এম ইন্টু ভি মাইনাস কিউ বাই টি, এটাকে আমরা আগের দিন বলেছিলাম যে বস্তুর ত্বরণ, যে গতিবেগের পরিবর্তন বাই সময়, এটাকেই বলেছিলাম অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ এম ইন্টু, এটা হয়ে গেল অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ ফোর্স। মানে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভর আর তার ত্বরণের গুণফলের সমান হয়। এফ ইকুয়াল টু এম এ, এটাই কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপের আরেকটা রূপ অ্যাকচুয়ালি। এটা একটা রূপ, যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, আর সেটাই হচ্ছে আলটিমেটলি বস্তুর ভর ইন্টু বেগের পরিবর্তনের হার, মানে ত্বরণ। তাহলে এই যে ফোর্স, একটা নতুন জিনিসকে আমরা দেখলাম সেটা হচ্ছে ফোর্স, একটা নতুন রাশিকে আমরা দেখলাম সেটা হচ্ছে বল। তাহলে বল সমান সমান আমরা কি দেখলাম, যে বস্তুর ভর ইন্টু ত্বরণ। তো আমরা একটু আগে বললাম, একটু আগে আলোচনা করলাম যে কোনো একটা স্কেলার রাশির সাথে যদি ভেক্টর রাশিকে গুণ করি, যে গুণ করার পর যে আরেকটা রাশি আসবে সেটা ভেক্টর রাশি আসবে। মানে কি, ভর হচ্ছে একটা স্কেলার রাশি, আর ত্বরণ আমরা আগের দিনই পড়েছিলাম যেটা একটা ভেক্টর রাশি।
তাহলে এই যে আলটিমেটলি এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি এদেরকে গুণ করে, ঠিক আছে, যে কোয়ান্টিটিটা আসবে সেই কোয়ান্টিটিটা কিন্তু একটা ভেক্টর রাশি হবে। আর এই ভেক্টর রাশির অভিমুখ কোন দিকে হবে? ভেক্টর রাশির অভিমুখ হবে ত্বরণের অভিমুখের দিকে। মানে বস্তুর ভরবেগ পরিবর্তন হচ্ছে, মানে এই যে বেগ পরিবর্তন হচ্ছে তার জন্য একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ত্বরণ। আর এই ত্বরণের অভিমুখ সমান সমান হবে বলের বলের না বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখ। ত্বরণের অভিমুখ আর বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখ কিন্তু একই দিকে হবে। এটাও কিন্তু নিউটনের সেকেন্ড ল হয়। তো এই যে ফোর্স বা বল, এটার সম্পর্কে আরেকটু জানি যে এটার ডাইমেনশন কিরকম হবে বা এটার ইউনিট কি হবে। ফোর্স মাস ইন্টু এটার যদি ডাইমেনশন দেখি তাহলে প্রথমত আমাকে মাসের ডাইমেনশন এম নিতে হবে, আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন বা ত্বরণের ডাইমেনশন কি ছিল? এল টি টু দি পাওয়ার -2। এদেরকে গুণ করলে কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে বলের ডাইমেনশন। এখান থেকে যদি আমরা ইউনিটটা দেখি যে একক কি হবে বা ইউনিট, প্রথমত যদি আমি এসআই ইউনিট দেখি তাহলে মাস, সরি, এম বা মাসের এসআই ইউনিট কি? কেজি। লেন্থের এসআই ইউনিট কি? মিটার। আর সময়ের এসআই ইউনিট বা সিজিএস ইউনিট যাই হোক সেটা কিন্তু সেকেন্ড হয়। সেকেন্ড, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা এটাকে এভাবে লেখা হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু ফোর্স বা বলের একক। কিন্তু একে এইভাবে লেখা হয় না, একসাথে এটাকে বলা হয় নিউটন। তাহলে বলের এসআই ইউনিট কিন্তু হয় নিউটন। আবার যদি আমি সিজিএস ইউনিট দেখি, সিজিএস ইউনিট এম বা মাসের, গ্রাম, লেন্থের সেন্টিমিটার, সময়ের সেকেন্ড। এটা কিন্তু বলের সিজিএস ইউনিট, যেটাকে একসাথে বলে ডাইন। তাহলে বলের এসআই ইউনিট নিউটন আর সিজিএস ইউনিট ডাইন। এই নিউটন আর ডাইনের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক দেখো, আমি নিউটনকে লিখলাম এন, মানে কি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার এবার দেখো, যদি কেজিকে আমি যদি গ্রামে আনতে চাই তাহলে কি হবে? কেজি হচ্ছে 1000 গ্রাম, 1 কেজি 1000 গ্রাম। মিটারকে যদি আমি সেন্টিমিটারে আনতে চাই, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, দ্যাট ইজ 100। আর সেকেন্ডকে আমি সেকেন্ড দিচ্ছি। তাহলে দেখো 1, একের পর 5টা শূন্য, এখানে 3টে এখানে 2টো হবে, একের পর 5টা শূন্য, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি। তাহলে নিউটন ইকুয়াল টু এটা দাঁড়ালো। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, যে এই যে গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকে আমরা একসাথে বলেছিলাম ডাইন, মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন সমান সমান কিন্তু 10 টু দি পাওয়ার 5 টাইম। নিউটন হচ্ছে বলের এসআই ইউনিট, আর ডাইন হচ্ছে বলের সিজিএস ইউনিট। এদের মধ্যে সম্পর্ক কিন্তু এটাই। ক্লিয়ার? এটা গেল নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আর নিউটনের তৃতীয় গতিসূত্র কি? যে প্রত্যেকটা বল
থার্ড ল অফ, প্রত্যেকটা বলের সমান আর বিপরীতমুখী আরেকটা বল আছে, মানে প্রত্যেক ক্রিয়ার, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে কি, যে তুমি যদি কোথাও হিট করো বা ধরো কোথাও ধাক্কা মারো, তাহলে কিন্তু তোমারও হাতে ব্যথা অনুভব হবে। মানে তুমি যদি দেওয়ালে বা কোথাও হাত দিয়ে ধাক্কা দাও, তাহলে কিন্তু তুমিও বুঝতে পারবে যে তোমারও হাতে কোথাও চাপ ফিল হচ্ছে। মানে কি, তুমি দেওয়ালকে ধাক্কা দিচ্ছ, একই সাথে দেওয়াল তোমাকে ধাক্কা দিচ্ছে। আরেকটা জিনিস কি, যে এই যে অ্যাকশন আর রিয়াকশন, এরা দুজন কিন্তু ডিফারেন্ট পয়েন্টে কাজ করে। ডিফারেন্ট পয়েন্ট অ্যান্ড অবজেক্ট। মানে তুমি যদি কোনো জিনিসকে ধাক্কা দাও, সেই জিনিসটা তোমাকে ধাক্কা দেবে। মানে অ্যাকশনটা তুমি যদি বস্তুর উপর করো, রিয়াকশনটা কিন্তু তোমার উপর হবে, মানে বস্তুর উপর হবে না। মানে অবজেক্ট এখানে আলাদা হয়ে যাচ্ছে। তুমি বস্তুকে দিচ্ছ, বস্তু তোমাকে দিচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু এইটুকুই আমাদেরকে নিউটনের থার্ড লতে মনে রাখতে হবে। এবার আরেকটা জিনিস আমরা করে নিই এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে এই মোমেন্টাম সম্পর্কিত আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। এইখান থেকে কিন্তু অঙ্ক আসে। কিছুই না, যে ধরো কোনো একটা জায়গা আছে, কোনো একটা ক্লোজড জায়গা আছে, বা কোনো একটা সিস্টেম আছে, বা কোনো একটা কিছু আছে যেখানে বাইরে থেকে কেউ ইন্টারফেয়ার করছে না। সেখানে ধরো দুটো অবজেক্ট আছে, ঠিক আছে। ধরো এটা একটা বস্তু আছে, কি ধরো 5 কিলোমিটার/আওয়ার গতিবেগে গতিশীল। এই বস্তুটার ভর হচ্ছে m1। আরেকটা বস্তু ধরো আরো বেগে, বেশি বেগে গতিশীল, ঠিক আছে। আমি 5কে ধরলাম হচ্ছে v1। আরেকটা বস্তু আরো বেশি বেগে গতি নিয়ে আসছে এর থেকে। এই বস্তুটার ভর হচ্ছে m2, আর এই বস্তুটার গতিবেগ হচ্ছে v2। v2 গ্রেটার দেন v1। এর মানে কি হবে, এই এর কাছাকাছি চলে আসবে আস্তে আস্তে, আস্তে আস্তে কাছাকাছি চলে আসার পর এদের দুজনের মধ্যে একটা কলিশন হবে। আর কলিশন হওয়ার পর এদের দুজনের গতিবেগ কিন্তু v1 আর v2 থাকবে না। এই একে ধাক্কা মারবে, মানে কি একটা বল দেবে। আর বল যখন ইনভলভ হচ্ছে, তখন কিন্তু বস্তুটার ভরবেগও পরিবর্তন হয়ে যাবে, গতিবেগও পরিবর্তন। কিন্তু যদি আমি যে জায়গাটার কল্পনা করছি বা যে জায়গাটার কথা বলছি, সেই জায়গাটাতে বাইরে থেকে কেউ না আসে, কোনো জিনিস না আসে, বা কোনো জিনিস এদের দুজনকে বাইরে থেকে প্রভাবিত না করে, তাহলে বস্তুটার প্রাথমিক ভরবেগ, মোট প্রাথমিক ভরবেগ সমান সমান মোট অন্তিম ভরবেগ। মানে কি, m1 ভরের কোনো বস্তু v1 বেগে গতিশীল, আর m2 ভরের বস্তু v2 বেগে গতিশীল। আর এদের মধ্যে যখন ধাক্কা হবে, টক্কর হবে, ধরো এই v1টা চেঞ্জ হয়ে, ধরো m1 এর ভরের বস্তুটার গতিবেগ চেঞ্জ হয়ে v3 হয়ে গেল, আর m2 ভরের বস্তুর গতিবেগ v2 থেকে চেঞ্জ হয়ে সেটা হয়ে গেল v4। এটা হচ্ছে বিফোর কলিশন, ধাক্কা লাগার আগে। আর যখন ধাক্কা লেগে যাবে, ধাক্কা লাগার পর আফটার কলিশন। কিন্তু তবুও এদের যে ধাক্কা লাগার আগে মোট ভরবেগ বা মোট প্রাথমিক ভরবেগ, দ্যাট ইজ m1v1 প্লাস m2v2 ইকুয়াল টু হবে ধাক্কা লাগার পর তাদের মোট অন্তিম গড়বেগ, ভরবেগ, সরি, m1v3 প্লাস m2v4। এটা কিন্তু সমান হবে। এইখান থেকে কিন্তু অঙ্ক আসে। কিরকম অঙ্ক আসে, একটা আসে বন্দুক আর গুলি, এটার অঙ্ক। যেমন ধরো একটা বুলেট,
of mass 20 gram is fired from a gun of mass 5 kg with velocity of 400 মিটার পার সেকেন্ড। রিকয়েল ভেলোসিটি অফ গান কত হবে? রিকয়েল ভেলোসিটি মানে কি, যে যে ভেলোসিটিটা বন্দুক থেকে গুলি ছোড়ার পর বন্দুকে একটা ধাক্কা হয়, মানে গুলিটাও বন্দুকে একটা ধাক্কা মারে, ওই যে ধাক্কা মারার জন্য বন্দুকটা একটা ভেলোসিটি নিয়ে পিছিয়ে আসে, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিকয়েল ভেলোসিটি। আচ্ছা দেখো, প্রথমত এই যে গান বা বন্দুক আর এই যে বন্দুকের গুলি বা বুলেট, এই বন্দুকের মাস, সরি এই বন্দুকের মাস বলে দিয়েছে বা ভর বলে দিয়েছে 5 কেজি, আর বলেছে যে ওই 5 কেজি ভরের বন্দুক থেকে একটা বুলেট ফায়ার করা হয়েছে, ওই বুলেটের ভর বা ওই গুলির ভর হচ্ছে 20 গ্রাম। আর ওই বুলেটটা কত স্পিডে গিয়েছে সেটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, মারাত্মক স্পিড বা ভেলোসিটি, কত ভেলোসিটিতে গিয়েছে। তো এই কটা ডাটা ইউজ করে আমাদেরকে জানতে হবে যে গানটা পেছনের দিকে কতটা ছিটকে এসেছে, কত ভেলোসিটি নিয়ে ছিটকে এসেছে পেছনের দিকে। তো আমরা একটা জিনিস দেখবো যে ফায়ার করার আগে আমরা ধরে নেব যে গানটা বা বন্দুকটাও স্থির ছিল আর গুলিটাও স্থির ছিল, মানে কি ওর কোনো ভেলোসিটি ছিল না। তাহলে গান বা বন্দুকের ভেলোসিটি দ্যাট ইজ 0, এটা কিন্তু ফায়ারের আগে। 0 ইন্টু বন্দুকের ভর 5 কেজি প্লাস 0 ইন্টু বুলেটের ভর 20 কেজি, মানে কি 0.02 গ্রাম, সরি 20 গ্রাম, দ্যাট ইজ 0.02 কেজি। 20 গ্রাম আমি সবকটাকে এসআই করব যেন সুবিধা হয় আমাদের বুঝতে। 20 গ্রাম মানে কি 20/1000 কেজি, মানে 0 কাটবে 0.02 কেজি। 0 ইন্টু 0.2, কারণ 0 বসাচ্ছি কারণ এগুলো হচ্ছে ভেলোসিটি, এগুলো হচ্ছে ভেলোসিটি যেটা ইনিশিয়ালি 0 ছিল, স্থির ছিল। এবার পরবর্তীকালে এরা কিছু ভেলোসিটি অ্যাচিভ করবে। প্রথমত গান, যেটা গানের যে ভেলোসিটি রিকয়েল ভেলোসিটি, সেটাকে আমি ধরে নিলাম ভি, কিন্তু গানের মাস কত 5 প্লাস 400 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বুলেট, 400 মিটার পার সেকেন্ড বুলেটের ভেলোসিটি, আর বুলেটের স্পিড কত, বুলেটের বুলেটের ভর কত 0.02 কেজি। এইখান থেকে কিন্তু আমরা এই ভি এর ভ্যালুটা বের করব। এইটা তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে, 0 ইন্টু সামথিং প্লাস 0 ইন্টু সামথিং, 0 ইকুয়াল টু 5v প্লাস 4 দুগুণি 8, 5v ইকুয়াল টু -8, v ইকুয়াল টু -8/5, দ্যাট ইজ -1.6। আমরা সব এসআই করেছি। এটার সুবিধা এটাই যে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা এসআই ইউনিটেই পাবো, দ্যাট ইজ এত মিটার পার সেকেন্ড। এইটা হবে আনসার। মাইনাসটা কেন, যে মাইনাসটা বুলেটটা যেদিকে যাচ্ছে গানটা তার অপোজিট দিকে মানে পিছিয়ে আসছে, ওই জন্য মাইনাস সাইনটা। অপশানে যদি মাইনাস সাইন না থাকে, যদি শুধু 1.6 থাকে তাহলে কিন্তু এটাই ঠিক অ্যান্সার হবে, আর যদি মাইনাস থাকে তখন তোমাদেরকে মাইনাসটাই ঠিক করতে হবে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্ট বা ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আজকে এই চ্যাপ্টার এতদূরই থাক।